জনগণের জন্য ওই রাষ্ট্রনীতি, জনগণের জন্য ওই রাজনীতি। রূপালী টিভির আয়োজন ফোকাস অন, সুস্মিতা জেবিন সাথে আছি। নির্বাচনী টানপোড়েন এবং গণতন্ত্র প্রসঙ্গটি নিয়ে কথা বলবার জন্য অতিথি হিসেবে আমার সঙ্গে যুক্ত আছেন মাসুদ হাসান খান, সাবেক সিনিয়র সাংবাদিক, বিবিসি বাংলা। আমন্ত্রণ আপনাকে। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে একেবারে শুরুতে যেটি জানতে চাই সেটি হচ্ছে, অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে উঠেছে প্রশ্ন। এটি কতটা যৌক্তিক, এবং একই সাথে একটু জানবো যে অনির্বাচিত সরকারকে টিকিয়ে রাখার একটি অপচেষ্টা চলছে, এবং একই সাথে আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে অগণতান্ত্রিক শক্তির উদয় হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহমদ টুকু, মির্জা আব্বাস সহ অনেকেই মন্তব্য করেছেন। কিন্তু আমরা যেটা দেখেছি যে 5ই অগাস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কিন্তু দেশের সর্বস্তরের মানুষ এবং সকল রাজনৈতিক দলের সম্মতিতেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার তার শপথ গ্রহণ করেছিলেন। এখন কেন এমন প্রশ্ন উঠছে এবং আশঙ্কা করছে বিএনপি? আপনার কাছে ছোট্ট করে একটা ব্যাখ্যা জানতে চাই। বিএনপির ব্যাখ্যা তো আর আমি দিতে পারবো না, তবে আমি যেটা বুঝতে পারছি যে এটা একটা এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন, সেই সরকারকে আসলে সেই সরকারের উপর চাপ দেওয়ার একটা কৌশল হিসেবেই বিএনপি এই যে শব্দগুলো ব্যবহার করছে, যে এবং তারা মনে করছে যে এই তারা এই মুহূর্তে সরকার যদি তাদের হাতে একটা নির্বাচনের ব্যবস্থা না করে, তাহলে তাদের ভাষ্যমতে একটা অগণতান্ত্রিক শক্তির উদয় হওয়ার একটা আশঙ্কা রয়েছে। একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে বিএনপি গত 18 বছর ধরে কিন্তু ক্ষমতার বাইরে রয়েছে, এবং গত 15 বছর ধরে আহ, এই দলটি তৎকালীন শাসক আওয়ামী লীগের হাতে নানাভাবে নিগৃহীত হয়েছে, তাদের যে উপরে জেল জুলুম চালানো হয়েছে। ফলে সব মিলিয়ে বিএনপির যে দলীয় কাঠামো সেটা খুবই কিন্তু নড়বড়ে অবস্থায় পড়ে গেছে। জি। তো যদি ধরে নিই যে এই মুহূর্তে আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবং দেশে একটি স্বাধীন নির্বাচন হচ্ছে, এটা ফেয়ার ইলেকশন হচ্ছে, তখন কি মনে হয় যে এই যে কাঠামো দিয়ে যদি বিএনপি এই কাঠামো নিয়ে যদি বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে কি তারা সেই নির্বাচনে জিততে পারতো? জবাবটা হচ্ছে যে পারতো না। ফলে এই যে আহ, ক্ষমতার পট পরিবর্তনে বিএনপির জন্য একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে, নির্বাচনে করার সুযোগ, এবং সেই নির্বাচনে জিতে তারা ক্ষমতায় যাওয়ার একটা সুযোগ তাদের সামনে তৈরি হয়েছে। ফলে এই সুযোগটিকে তারা হাতছাড়া করতে চাইছে না, এবং সেই কারণেই তারা মাঝে মাঝে প্রশ্ন উঠাচ্ছে যে এটাকে এর মধ্যে দিয়ে যদি সময় ব্যয় হতে থাকে, যদি ডিসেম্বরের কথা যেটা বলা হচ্ছে নির্বাচনে তাদের দাবি সেটা যদি না হয়, তাহলে দেশে দেশে একটা অগণতান্ত্রিক শক্তির উদয় হতে পারে। এই ধরনের কথাটা তো এরা বলে যাচ্ছে, এবং তার ফলে এটা এক ধরনের একটা ট্যাকটিক্স, এটা একটা সরকারের উপর চাপ দেওয়ার একটা কৌশল হিসেবেই বিএনপি বিষয়টাকে ব্যবহার করছে বলে আমার কাছে মনে হচ্ছে। জি, ধন্যবাদ। কিন্তু সরকারের বৈধতা নিয়ে কেন প্রশ্ন উঠেছে? কারণ আপনি তো জানেন যে এটা একটা গণঅভ্যুত্থানের সরকার। সবার সম্মতিতেই তো সরকার গঠিত বৈধতার হয়েছে। প্রশ্নটি আসলে আমরা যেভাবে চিন্তা করি সাধারণভাবে, যে একটি সরকার নির্বাচন করবে, সেই নির্বাচনের মাধ্যমে জনগণ সেই সরকার, একটি দল নির্বাচন করবে এবং সেই দলকে জনগণ মানে দেশ পরিচালনার ম্যান্ডেট দিবে। সেটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া। হ্যাঁ, জি। এখন দুই পক্ষ দুই দিক থেকে বিষয়টাকে দেখার চেষ্টা করছে। হ্যাঁ, মানে বিএনপি বলার চেষ্টা করছে যে যেহেতু তারা নির্বাচনে যেতে নেই, সুতরাং তারা ঠিক ওই অর্থে নির্বাচিত সরকার না। হুম, মানে ইলেক্টেড না, তারা সিলেক্টেড গভর্নমেন্ট। ফলে এই গভর্নমেন্টে তারা মনে করছে যে তারা দেখছে যে যদি দেখে এই সরকার তাদের কথা না শুনে, তাহলে তারা এটাকে খুব স্বাভাবিকভাবে জি, জি, এটাকে একটা অগণতান্ত্রিক সরকার হিসেবে ব্যাখ্যা করবে। কিন্তু সেটা আরো পরের ব্যাপার, সেটা এই মুহূর্তে ঘটবে বলে মনে হচ্ছে না আর কি। জি, কিন্তু তারা একটা গ্রাউন্ড ক্রিয়েট করে রাখছে। জি, ধন্যবাদ। আরেকটু জানবো যে গত বুধবার নির্বাচনী রোডম্যাপ চেয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বৈঠকের সিদ্ধান্ত সন্তোষজনক নয়। এটা আসলে আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? অর্থাৎ একই সাথে তিনি মন্তব্য করেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে, এবং বিএনপি ডিসেম্বরকেই নির্বাচনের জন্য একটি আদর্শ সময় মনে করছে। আপনার মন্তব্য জানতে চাই। আসলে স্বাভাবিক ধারাবাহিকতায় যেসব নির্বাচন হয় বাংলাদেশে, সেটা মূলত ডিসেম্বর জানুয়ারি মাসে হয়। এই সময়টা শুকনো মৌসুম থাকে, বৃষ্টি বাদলায় ভোটারদের কোনো সমস্যা হয় না, অর্থাৎ ভোট কেন্দ্রে যাওয়া,
যেহেতু তাদের ভোট কেন্দ্রে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ফলে মানে এই সময়টাকেই মানে আদর্শ সময় ড্রাই মনে করছে। পিরিয়ডটাকেই ড্রাই পিরিয়ডটাকেই বাংলাদেশের নির্বাচন ইসের জন্য আদর্শ সময় বলে মনে করা হয়। জি, কিন্তু এটা তো একটা সাধারণ পরিস্থিতি না এখন যেটা হচ্ছে। সুতরাং ওই নির্বাচনীয় যে খুব সাধারণ হবে সেটাও না। ফলে মানে বিএনপির ভয় যে যদি মানে এমন, যেহেতু তাদের একটা অভিজ্ঞতা রয়েছে যে ১-১১ সরকারের পর কি ঘটেছিল এবং যার কারণে তার ক্ষত এখনো তাদের মনে জ্বলজ্বল করছে। এবং তারা দেখেছে যে 1/11 এর পর কিংস পার্টি গঠন করার আলাপ আলোচনা হচ্ছে। ফলে সব মিলিয়ে এই মুহূর্তে আওয়ামী লীগ মাঠে নেই। এই সুযোগে নতুন কোনো দল আর শক্তিধর হয়ে উঠতে পারে এবং বিএনপির শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। সুতরাং সেই চ্যালেঞ্জের মোকাবেলা যাতে না করতে হয়, জি। সুতরাং তারা চাচ্ছে যত দ্রুত নির্বাচন হোক এবং সেই নির্বাচনে হলে তারা তখন সেই নির্বাচনে জিতবে এবং তারা ক্ষমতা সরকার গঠন করবে। এটা তাদের জন্য একটা সুযোগ। আর এর বাইরে, নির্বাচনের বাইরে এই যে এখন থেকে ডিসেম্বর পর্যন্ত কিংবা জুন পর্যন্ত যদি কোনো দেশে কোনো একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, কোনো বড় ধরনের ওলটপালট হয়, সেই ওলটপালটটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা কিন্তু তখন বিএনপির থাকবে না। সেটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় থাকবে। ফলে তারা মনে করছে যে তারা তখন ক্ষমতাহীন থাকবে, তাদের কিছু করার থাকবে না। সুতরাং এইসব কারণ মিলিয়ে তারা চাচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হলে ভালো হয়। জি, ধন্যবাদ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন ম্যান্ডেট থাকবে, তাদের ন্যারেটিভ থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু লক্ষণীয় যে বিষয়টি আমরা দেখছি সেটি হচ্ছে যে জামায়াতে ইসলামীর যিনি আমির তিনি এতদিন ধরে বলে আসছেন যে আসলে দেশে আগে রাষ্ট্রর যে সংস্কার, দেশ পুনর্গঠন কিংবা একই সাথে শাসনার বিচার সেইটা না করে জামায়াত ইসলাম নির্বাচন দেখতে পায় না। কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তার সুর পাল্টালেন। অর্থাৎ আমি একটু বলে রাখতে চাই যে তিনি ফেব্রুয়ারি মার্চের দিকে মনে হয় ইঙ্গিত করছেন নির্বাচনটির জন্য। এবং প্রসঙ্গক্রমে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে তিনি কিছুদিন আগেই লন্ডন সফর করেছেন এবং বেগম জিয়ার সঙ্গে তিনি একটি বৈঠকও করেছেন। এই পুরো বিষয় নিয়ে আসলে আপনি কি বলবেন? আসলে লন্ডনে এই দুই নেতার মধ্যে কি আলোচনা হয়েছে সেটা তো এই মুহূর্তে জানার সুযোগ নেই। পরে হয়তো ভবিষ্যতে এই সম্পর্কে আরো বিশেষ জানা যাবে। এবং সমঝোতা হয়েছে কিনা, দুই দলের মধ্যে সমঝোতা নিয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে কিনা সেটাও কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না। ফলে কিন্তু এক ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তাদের এই যে মানে জামাত ইসলামীর যে অবস্থান পরিবর্তনের যেসব কথাবার্তা আমরা এখন শুনতে পাচ্ছি, তার মধ্যে দিয়ে মনে হচ্ছে যে এক ধরনের সমঝোতার ইঙ্গিত হয়তো থাকলেও থাকতে পারে। জি, আমি স্পেকুলেট করতে চাচ্ছি না সেইটা, কিন্তু ডেফিনেটলি মিসেস খালেদা জিয়া এবং জামাতের নেতার মধ্যে যে বৈঠক, এটা দুই দলের জন্য একটা স্ট্র্যাটেজিক মুভ হিসেবে দেখা যেতে পারে। আপনাদের মনে থাকতে হবে যে জামাত কিন্তু একসময় বিএনপির জোট সঙ্গী হিসেবে সরকারের মধ্যে ছিল। জি, জামাতের দুজন নেতা, তারা তিনটা মিনিস্ট্রি তারা পরিচালনা করেছে। ফলে মানে জামাত এবং বিএনপির একসাথে কাজ করার একটা অভিজ্ঞতা কিন্তু আছে। সেই অভিজ্ঞতাটাকে তারা এই নির্বাচনে আবার কাজে নতুন লাগাতে করে চায় কিনা? কাজে লাগাতে চায় কিনা সেটা আসলে দেখার বিষয়। জি, ধন্যবাদ। আরেকটু জানবো যে আজ লালমনিরহাটে এক জনসভায় জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন যে খুনিদের দৃশ্যমান বিচার এবং প্রয়োজনীয় সংস্কার ছাড়া দেশের জনগণ আসলে কোনোভাবেই নির্বাচন মেনে নেবে না। আপনার কাছে একটু জানবো যে ডিসেম্বর বা মার্চের মধ্যে নির্বাচন, অন্যদিকে স্বৈরাচারী সরকারের বিচার, এই দুটি একসাথে আসলে এত অল্প সময়ের মধ্যে করলে সেক্ষেত্রে এই বিচারটি প্রশ্নবিদ্ধ হবে কিনা আপনি কি মনে করেন? এবং সকল রাজনৈতিক দল যদি ঐকমত না হয় তাহলে ন্যূনতম সংস্কার কিংবা নির্বাচন এই দুটো আসলে কিভাবে সম্ভব? এটা একটা ডিফিকাল্ট কোয়েশ্চেন, কারণ হচ্ছে যে মানে আপনি যেটা বলছিলেন যে এই যে গুরুত্বপূর্ণ যেসব বিচার রয়ে গেছে, জি, হ্যাঁ, এই বিচারের প্রক্রিয়া একদিনে শেষ হবার নয়। জি, নিশ্চয়ই। হ্যাঁ, এবং সব বিচার শেষ করে তারপরে আমরা নির্বাচনের কথা বলবো, সেটাও আবার ঠিক ঠিক সেটা আবার বাস্তবসম্মত দীর্ঘ না। সময় হয়ে যায়। দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যেতে জি, পারে। ফলে মানে যদি আমি একদিকে এই যে ট্রায়াল যেটা চলছে, বিচার যেটা চলছে, সেটার যে গ্রহণযোগ্যতা সেটা যদি আমি নিশ্চিত করতে চাই তাহলে সময় দিতে হবে। হুম? জি, কিন্তু এইখানে আবার যদি তাড়াহুড়া করি তাহলে লোকে প্রশ্ন সেটা করবে বিচার যে নিয়ে তো প্রশ্নবিদ্ধ এটা হতে পারে আদৌ বিচারটি। বিচারটা ঠিক হলো কিনা। জি, ফলে এই দুইটার মাঝামাঝি রাস্তা একটা আসলে বের করতে হবে।
এবং কিন্তু আমার কাছে একটা জিনিস যেটা মনে সেটা হয় বের যে করার জন্য কি সকল রাজনৈতিক দলের ঐকমত হওয়া জরুরি কিনা? ডেফিনেটলি জরুরি এবং এক ধরনের ঐক্যমত তো ছিল, এবং যেই কারণেই এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে, যে তারা একটা বেসিক কিছু কাজ তারা করবে এবং সেটা সংস্কার হোক, বিচার হোক, সেই কাজগুলো তারা শুরু করবে এবং তারপরে একটা দেশে একটা ফেয়ার ইলেকশনের ব্যবস্থা তারা করবে। কিন্তু এরই মধ্যে যখন প্রফেসর ইউনূস ঘোষণা করলেন যে নির্বাচন ঠিক ডিসেম্বরে হবে না, জি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, তখন পলিটিক্যাল পার্টিগুলোর জন্য একটু সমস্যা তৈরি হয়ে গেল। এই দলগুলো আসলে দেখবেন যে তারা মানে এই যে জি, টাইম ফ্রেমটা দুইটা এন্ডকে তারা দেখছেন, যে একটা একটা এন্ড হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে সব নির্বাচন হয়ে যাবে, আর একটা হচ্ছে জুনের মধ্যে হয়ে যাবে। জি, কিন্তু প্রফেসর ইউনূস কিন্তু কখনোই বলেন নাই, বা তার পক্ষ থেকে কেউ কখনোই কিন্তু বলেন নাই যে নির্বাচনটা ডিসেম্বরেই করতে হবে হবে অথবা জুনের মধ্যে করতে হবে। বলা হচ্ছে যে এই টাইম ফ্রেমের মধ্যে কোনো একটা সময়, তার মানে সেটা ডিসেম্বরেও সম্ভব, জানুয়ারিতেও সম্ভব, জি। ফেব্রুয়ারিতেও সম্ভব, কারণ ওই সময়টাও আসলে বাংলাদেশে শুকনা মৌসুম থাকে। সমস্যা হয়ে গেছে ওইখানেই যে আহ, মানে তারা আসলে এই জিনিসগুলো সর্ট আউট করতে পারছে না, তারা একসাথে বসতে পারছে না। একদিকে নিজেদের ভিতরে একটা আপনি দলীয় বলছিলেন চাপ যে তো আছে। সকল রাজনৈতিক দলের মধ্যে ঐকমত ছিল, কিন্তু এখন তো বেশ কিছুটা ভাঙনের বিষয়টি দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এই জিনিসটাই আসলে এই পলিটিক্যাল পার্টিগুলোকে সর্ট আউট করতে হবে, থ্র্যাশ আউট করতে হবে। জি, হ্যাঁ, ঠিক আছে, অবস্থান ভিন্ন থাকবে, এবং সেই অবস্থান যে পরিবর্তন করা যাবে না সেটাও তো আসলে না, কিন্তু একটা কম্প্রোমাইজের রাস্তা খুঁজে বের করতে হবে, জি, যেটা আমরা নিশ্চয়ই। আমরা আসলে কি চাই, এবং যাতে একটা দেশে একটা ভালো নির্বাচন হয়। বাংলাদেশের মানুষ কিন্তু গত 15 বছর ধরে একটা ভালো নির্বাচনের জন্য বসে আছে। হ্যাঁ, তাদের মধ্যে একটা অনেকেই, সুষ্ঠু অনেক ভোটার আছে, অংশগ্রহণমূলক একটা নির্বাচন আসলে বাংলাদেশের মানুষ নির্বাচন দেখতে চায়, চায়। এবং তারা রিয়েলি তাদের যে যে মানে সিদ্ধান্ত, তাদের যে বিচার, সেটাকে তারা প্রয়োগ করতে চায় এই ভোটের মাধ্যমে। সুতরাং এই ভোটের যে সুযোগটা, সেটা যেন হাতছাড়া না হয়ে যায়, সেটাও আসলে দেখার বিষয় আছে। জি, এবং পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু এগুলো বোঝে। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে তাদের যেসব দলীয় স্বার্থ রয়েছে, যেসব বিষয়গুলো নিয়ে তারা মনে করছে যে হায় হায়, আমি যদি এখন নির্বাচন না যাই, না জিতি, তাহলে আমার সবকিছু আমও যাবে, ছালাও যাবে, এরকম একটা ব্যাপার জি, তাদের মনে তৈরি হতে পারে, এরকম একটা শঙ্কা আছে। কিন্তু অবভিয়াসলি পলিটিক্যাল পার্টির যারা নেতা রয়েছেন, যারা এই পুরো বিষয়গুলো, তাদের মধ্যে একটা কথাবার্তা বলার সুযোগ মানে রয়েছে। তৈরি করতে হবে। জি, জাতীয় ঐক্যমত্য কমিশন রয়েছে, তারা এটা নিয়ে কাজ করছে। আমি একটা রিপোর্ট দেখছিলাম যে জাতীয় ঐক্যমত্য পরিষদ, তারা এ পর্যন্ত 8টা পলিটিক্যাল পার্টির সঙ্গে তারা বসেছে। অবভিয়াসলি এইগুলো সর্ট আউট করতে হবে আলোচনার মাধ্যমে। আপনি রাস্তায় আন্দোলনের ভয় দেখিয়ে আপনি এইসব দাবি আদায় করতে পারবেন জি, না। জি, তো নিশ্চয়ই। আমার জি। আপনি বলছিলেন দলীয় স্বার্থের কথা। সেই বিষয়ে একটু জানবো যে অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন যে বিএনপি দেশ পুনর্গঠন কিংবা সংস্কার কোনোটি চায় না। চায় ক্ষমতাকে পুঁজি করে ভারতকে পুনর্বাসন করতে। তাদের উদ্দেশ্য গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়, বরং ক্ষমতার লোভ, দলীয় স্বার্থ। আপনি কি বলবেন? এই ধরনের মানে ধরুন কনস্পিরেসি থিওরি তো আছেই। আপনি ইউটিউব খুললে দেখবেন যে এ নিয়ে অনেক ধরনের কন্টেন্ট তৈরি হচ্ছে। জি, মানে আওয়ামী লীগের আ বিএনপি কোন উদ্দেশ্যে আওয়ামী লীগকে তারা পুনর্বাসিত করবে? এর একটা উদ্দেশ্য হতে পারে যে বিএনপি ক্ষমতায় থাকবে এবং তারা আ একটা শক্তিশালী বিরোধী দল তারা আ সংসদে দেখতে চায়। জি। এটা যেকোনো ক্ষমতাসীন দলের জন্যই ভালো হয়। যে বিরোধী দল যখন শক্তিশালী থাকে, তখন ক্ষমতাসীন দলের কাজ করার সুবিধা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে সেই দলটা যে আওয়ামী লীগই হতে হবে, এরকম কোনো আপনি কি কারণ মনে নেই। করেন না যে, যে দলই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশের জনগণই এখন সবচেয়ে বড় বিরোধী দল? এবং সেটা হচ্ছে যে এটা একটা খুব ভালো পয়েন্ট আপনি বলেছেন। সবচেয়ে মানে বিরোধী দল মানে কি? যে তারা এই মুহূর্তে সরকারের প্রতিটা পদক্ষেপকে তারা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। জি, এবং তারা আসলে কে কোথা থেকে কি বলছে, কেন বলছে, এরা তারা সবই বোঝেন। আর একটা জিনিস আমরা তো ভুলে যাইনি যে মানে আমি আপনি কেউই কিন্তু আসলে দেশের জন্য জান দেইনি। জি, জানটা দিয়েছে ঢাকার রাস্তায়, দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, এবং এরা সবই মানে বেশিরভাগই বয়সের তরুণ। সুতরাং তারা চাইবে না যে এই যে একটা ইউনিক সিচুয়েশন, অপরচুনিটি তৈরি হয়েছে, জি। সেই অপরচুনিটিটা কোনো দল এসে সেটা বানচাল করে দিক, এটা তারাও চাইবে না। ফলে মানে পলিটিক্যাল পার্টিগুলোকে যথেষ্ট সাবধানে কথা বলতে হবে, যথেষ্ট সাবধানে নড়াচড়া করতে হবে। তা নাহলে আমার মনে হয় যে সাধারণ মানুষ যারা, যেসব ছাত্র জনতাকে আমরা রাস্তায় দেখেছি, তারা বিষয়টাকে অত সহজেই ছেড়ে দেবে না।
জি, নিশ্চয়ই। ধন্যবাদ। আপনার কাছে একটু জানবো, আপনি জানেন যে বাংলাদেশে একটি নতুন দল গঠিত হয়েছে এনসিপি। জাতীয় নাগরিক কমিটির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সরকারের বাড়তি আনুকূল্য পাচ্ছে এনসিপি। অভিযোগ অস্বীকার করে দলটির যারা শীর্ষ নেতা রয়েছেন তারা বলেন যে ফ্যাসিস্ট এবং খুনি হাসিনার বিচার এবং ন্যূনতম সংস্কার না হলে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটি আসলে বাস্তবায়ন হবে না। একই সাথে গণতন্ত্র আবারও সংকটের মুখে পড়বে। কী ধরনের সংকটের কথা বলছে তারা? আপনি কি মনে করেন? এই ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। এনসিপি কিন্তু সরকারের মধ্যে যারা ছিলেন তাদের কিছু নেতাদের দিয়েই তৈরি হয়েছে। ফলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপি নেতাদের যে একটা ঘনিষ্ঠতা থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। এবং আমার মনে হয় না যে এটার মধ্যে কোনো বাড়তি আনুকূল্যের ব্যাপার আছে। কি আনুকূল্য, বাড়তি আনুকূল্য সরকার মানে সরকার এই এনসিপি নেতাদের দেবেন? সেটা বিএনপি তো তারা অভিযোগ নিজেরা করছে। এমনিতে যথেষ্ট ঘনিষ্ঠ অবস্থায় আছেন। কিন্তু একটা তারা যেটা বলছেন যে সেটার মধ্যে কিন্তু একটা যুক্তি আছে যে আপনি যদি এই বিচার এবং সংস্কার এই দুটো কাজ যদি আপনি না করেন জি। তাহলে যে আবার আরেকটা ফ্যাসিস্ট সরকার বা ফ্যাসিস্ট শক্তি ক্ষমতায় এসে বসবে, যাদেরকে ক্ষমতা থেকে নামানো খুব কঠিন হয়ে তার পড়বে। মানে কি আবার একটা গণঅভ্যুত্থান হতে পারে, আবার আর তরুণদের জীবন যেতে পারে? গণঅভ্যুত্থান আবার হবে কিনা জানি না, কিন্তু মানুষের আশা মানে ধূলিসাৎ হয়ে যাবে। ফলে তারা তারা যেটা তারা কিন্তু বলছে না যে নির্বাচন যে সংস্কার, হ্যাঁ, বা এই বিচার এগুলোকে শেষ করে তারপরে মানে ইয়ে করতে হবে, জি। আমি নির্বাচন করতে এনসিপির হবে। তারা নেতা বলছেন যে জি, আমি এনসিপির নেতা সরোয়ার তুষারকে বলতে শুনলাম যে উনি বলেছেন যে শেখ হাসিনার বিচার যেটা জুলাই গণহত্যা যে বিচার সেটি এবং একটু ন্যূনতম যে সংস্কার সেটা হলে তাদের নির্বাচনে আসতে কোনো আপত্তি নেই। এই যে ন্যূনতম সংস্কারের কথাটা যেটা আপনি বললেন সেটাই আসলে খুব ইম্পর্টেন্ট জিনিস। বিকজ মানে এই গভর্নমেন্টের আসলে মানে ওই অর্থে তো মানে ম্যান্ডেট যেটা হয়েছে, যেটা ম্যান্ডেট দেওয়া হয়েছে তাকে জি, যে যেসব স্ট্রাকচারাল রিফর্ম যেগুলো করার কথা সেগুলো করতে হবে। তো তারা যদি বেসিক যে স্ট্রাকচারাল রিফর্ম গুলো দরকার, হ্যাঁ, যার মাধ্যমে ধরুন একটা সরকার, একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে জি, এবং সেই সরকার জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করবে, এ ধরনের সরকার, এবং সেই যে সরকারটি আসলে টাইম শেষ হলে রাজ ক্ষমতা থেকে নেমে যাবে, এই সিস্টেমগুলো যদি ডেভেলপ না করা যায় তাহলে ডেফিনেটলি মানে আগের ধরনের এক ধরনের সরকার আসতে পারে যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চাইবে। এনসিপির নেতারা আমার মনে হয় যে সেই বিষয়টাকেই তারা ঠেকাতে চাইছেন, জি। প্রিভেন্ট করতে চাইছেন। ফলে মানে তাদের এই দাবিটা মানে অযৌক্তিক নয়। মানে অযৌক্তিক না, এবং এর মধ্যে কিছু যুক্তি আছে, এবং আমার মনে হয় যে এইসব দাবির প্রতি সাধারণ মানুষেরও একটা সমর্থন রয়েছে। মানে জি, প্রফেসর নিশ্চয়ই। ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে হবে, রেখে এইসব সব কাজ এটা যেমন এরকম একটা অবাস্তব, কারণ হচ্ছে যে ৫ বছর একটা অগণতা মানে নির্বাচিত নয় এরকম একটি সরকার ক্ষমতায় থাকা দেশের জন্য ভালো না, কিন্তু দেশের ভাবমূর্তির জন্য ভালো না। জি, ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ একটু জানবো যে এনসিপি সহ অন্যান্য ছোট বড় রাজনৈতিক দলগুলো জুলাই গণহত্যার বিচার এবং ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন দেখতে চায় না। সেক্ষেত্রে বিএনপি একা চাপ সৃষ্টি করে কি ডিসেম্বরের মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের আসলে ব্যবস্থা করতে পারবে কিনা? আপনি কি মনে করেন? এবং আপনি জানেন যে তারা কিন্তু অবশ্য ঘোষণা দিয়েছে এই যে সাক্ষাৎটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নির্বাচনী রোড ম্যাপ নিয়ে, সেখান থেকে বেরিয়ে কিন্তু তারা বলেছেন যে প্রয়োজন বোধে নির্বাচনের জন্য তারা আসলে আন্দোলনে মাঠে নামবেন। তবে এই মুহূর্তে কোনো শক্ত অবস্থান নেবেন না। কি বলবেন আপনি? এটা একটা ট্যাকটিক্স, এটা একটা কৌশলের অংশ হিসেবে তারা বিএনপি নেতারা বলছেন। আমি আপনাকে একটু আগে যেটা বলছিলাম জি, যে দেশে একটা বিরাট আন্দোলন শুরু করার মতো সাংগঠনিক শক্তি বিএনপির আছে কিনা সেটা জি, জি, আমার কাছে, এটা নিয়ে আমার সন্দেহ রয়েছে। হ্যাঁ, আর সেই সেই যদি ধরুন আপনার এখন যাই আছে সেই শক্তি নিয়ে যদি আপনি মাঠে নামেন প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে, আমার আমার মনে হয় না যে সাধারণ মানুষ সেই এতে সায় আন্দোলনের দেবে প্রতি কিনা? কোনো সাধারণ মানুষ কি সমর্থন সায় দেবে দেবে? না। এটা খুব ডিফিকাল্ট, কারণ সাধারণ মানুষ তো আর কাউকে ক্ষমতায় বসানোর জন্য এই আন্দোলনটা করে নাই। জি, তারা একজনকে ক্ষমতা থেকে নামিয়েছে এবং তার পরিবর্তে এমন একজনকে আনতে চাইছে ক্ষমতায় যারা জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করবে, এবং সেটা সেটা আনার জন্য কিছু নিয়ম কানুন তৈরি করার কথা বলা হচ্ছে দেশে। সেটা জি, না হওয়া পর্যন্ত আমার মনে হয় যে তারা কাউকে, বিএনপি হোক বা অন্য যে কোনো দলকে হোক, তারা মাঠে দেখতে চাইবে না, এবং
মাঠে দেখলেও তাদের প্রতি বিশেষ কোনো সমর্থন আপনার তাদের কাছে একটু থাকবে বলে আমার একদম মনে হয় না। ছোট্ট করে জানবো, আমাদের সময় স্বল্পতা রয়েছে। আপনাকে যেটি জিজ্ঞেস করছিলাম যে আসলে অন্যান্য দল, ছোট বড় যারা রাজনৈতিক দল আছে, তারা যেহেতু এই ন্যূনতম সংস্কার এবং বিচার ছাড়া নির্বাচনে যেতে চায় না, সেক্ষেত্রে বিএনপি কি একা চাপ সৃষ্টি করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবে কিনা? না, সেটা তো আমি আপনাকে বললাম যে বিএনপির যে সাংগঠনিক শক্তি, জি, সেটা সেই সেই শক্তি ব্যবহার করে বিএনপি কোনো মতেই সেটা পারবে না এই মুহূর্তে। হ্যাঁ, কারণ বিএনপিকেও বুঝতে হবে যে যে সরকারটি গঠিত হবে তারা হয়তো যদি নির্বাচন হয় এবং নির্বাচনে তারা সরকার গঠন করবে, কিন্তু সেই সরকার তো সবল সরকার হতে হবে, দুর্বল সরকার হলে চলবে না। জনগণের সমর্থ থাকতে হবে। জনগণের সমর্থন থাকতে হবে জি, এবং জনগণ যদি একটা ভালো ভোটের সুযোগ পায়, জনগণ কিন্তু সেই ভোটের সুযোগটা ছাড়বে না। আমি আপনাকে একটা জিনিস বলে দিতে পারি জি এখনই যে নিশ্চয়ই। এবারের নির্বাচন, যে আসছে যে নির্বাচন, সেটি কিন্তু কোনোভাবেই মার্কার নির্বাচন হবে না, যে আমি ভোট কেন্দ্রে গেলাম তারপরে মার্কা দেখে অন্ধের মতো ভোট দিয়ে চলে আসলাম। এবারের নির্বাচন একই সঙ্গে মার্কা এবং ন্যারেটিভের নির্বাচন হবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টিগুলা কি বার্তা নিয়ে জনগণের কাছে যাচ্ছে এবং জনগণ সেই বার্তাটাকে গ্রহণ করছে কিনা, বুকে ধারণ করছে কিনা, তার উপরে কিন্তু এই নির্বাচনটি হবে। অর্থাৎ যে ভালো ন্যারেটিভ নিয়ে জি, যাবে সে মানুষের মন জয় করতে পারবে। বিএনপির এমনটাই হওয়া উচিত। এখন পর্যন্ত বিএনপির যে আমি যে ন্যারেটিভ দেখতে পাচ্ছি, তাদের ৩১ দফা একটি চার্টার তৈরি করা আছে, হ্যাঁ, রাষ্ট্র কাঠামো বদলে। জি, সেটা ভালো, ওখানে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে বিএনপির যে সাংগঠনিক যে যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে কোথাওই এই ৩১ দফা নিয়ে বিশেষ কোনো আলোচনা হয় নাই। জি। এটা নিয়ে তারা সাধারণ মানুষের কাছে যাচ্ছেন না। সাধারণ মানুষ বুঝতেই পারছে না যে বিএনপির এরকম একটা ডকুমেন্ট বিএনপির আছে, আসলে এই মুহূর্তে ন্যারেটিভটা আসলে কি রাজনৈতিক? তৈরি করা দরকার। জি। সেটা আসলে মানে জি, জি, জনগণের কাছে মাসুদ নিয়ে হাসান যাওয়া খান, দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান কথার জন্য। নিশ্চয়ই অন্য আলোচনায় আরো কথা হবে। ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ দর্শকদেরও। জি, ধন্যবাদ।